Welcome to all in our learning center, Angel School of Learning, the name of success. তোমাদের সফলতা আমাদের প্রচেষ্টা। আজ তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে ভারতীয় সংবিধান। এটি ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় এবং আমরা যারা পরীক্ষার সঙ্গে সম্পর্কিত বা জড়িত রয়েছি, আমরা প্রত্যেকেই জানি এই চ্যাপ্টার থেকে কম বেশি প্রশ্ন প্রতিটি পরীক্ষাতেই এসে থাকে। তাই এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই, এবং এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করব। তাই আমরা দেরি না করে আমাদের এই ভিডিওটি শুরু করছি। আমাদের ভারতীয় সংবিধান সম্পর্কে জানতে গেলে প্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে ভারতীয় সংবিধান প্রণয়ন করা হয় কবে। ভারতীয় সংবিধান প্রণয়ন করা হয় 26শে জানুয়ারি 1950 সালে। কিন্তু কেন 26শে জানুয়ারি এবং ভারতীয় সংবিধান রচনা হবেই বা কিভাবে? এই ভারতীয় সংবিধানের দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? ভারতীয় সংবিধানের রূপকার কাকে বলা হয়? এরকম অনেক প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। এই ভারতীয় সংবিধান সম্পর্কে জানতে গেলে প্রথমে জানা উচিত ভারতের সরকারের গঠন প্রকৃতিকে। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের যে ক্ষমতা, যে সুপ্রিম পাওয়ার, সেই ক্ষমতাটাকে আমরা সাধারণত তিনটে স্তরে বিভক্তি করতে দেখতে পারি। সেটা হচ্ছে লেজিসলেচার, এক্সিকিউটিভ ও জুডিশিয়ারি। এই লেজিসলেচার অর্থে আইনসভা, এক্সিকিউটিভ মানে কার্যনির্বাহী সভা, জুডিশিয়ারি মানে বিচার সভা। এই আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, অর্থাৎ মেক দ্য ল, আইন প্রণয়ন করা। এই আইন প্রণয়নের কাজটি আইনসভা করে থাকে পার্লামেন্টের মাধ্যমে, অর্থাৎ ভারতে যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের হাতে কেবলমাত্র আইন প্রণয়ন করার ক্ষমতাটি দেওয়া হয়েছে। এই পার্লামেন্টে গুরুত্বপূর্ণ তিনটে ভাগ রয়েছে, যে ভাগগুলি হলো লোকসভা, যাকে আমরা বলে থাকি নিম্নকক্ষ, রাজ্যসভা, যাকে বলা হয় উচ্চকক্ষ, এবং প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি মহাশয়। তাহলে প্রথমে কোনো আইনকে বিল আকারে উত্থাপন করার জন্য লোকসভায় সেই আইনটিকে উত্থাপিত করা হয় এবং লোকসভায় ভোটাভুটির মধ্য দিয়ে যদি সেই আইনটা বাস্তবায়ন করার প্রচেষ্টা বা প্রয়োজনীয়তা দেখা দেয়, তাহলে লোকসভা সেই বিলটাকে রাজ্যসভায় প্রেরণ করে। রাজ্যসভায় সেই বিলটা যদি পুনরায় সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জিতে যায়, তাহলে রাজ্যসভা সেই বিলটাকে আইনে রূপান্তর করার জন্য পাঠায় প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি মহাশয়ের কাছে। রাষ্ট্রপতি মহাশয় সেই আইনসভা দ্বারা আলাদা বিলটা আইনে রূপান্তর করার ক্ষমতা পেয়ে থাকেন। তাহলে এবার জেনে নেব এই রাষ্ট্রপতি কাজ। রাষ্ট্রপতিকে বলা হয় কার্যনির্বাহী সভার প্রধান। তার আগে আমরা জেনে নেব এই যে লোকসভা ও রাজ্যসভা নিয়ে আমাদের যে দুটি কক্ষ নিয়ে পার্লামেন্ট গঠিত হয়, এই জন্য একে বলা হয় বাই ক্যামেরাল লেজিসলেচার। মানে বাই ক্যামেরাল লেজিসলেচার মানে হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ভারতের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? উত্তরটি হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট, যার নিম্ন কক্ষটির নাম হচ্ছে লোকসভা এবং উচ্চ কক্ষটির নাম হচ্ছে রাজ্যসভা। তাহলে যেটা প্রশ্ন করছিলাম, যে আইনে যে বিলটা, আইনসভার যে বিলটা উত্থাপন করে, সেই বিলটাকে আইন প্রণয়ন করার কাজটা হচ্ছে আমাদের কার্যনির্বাহী সভা। তো কার্যনির্বাহী সভার প্রধান হচ্ছে কি, যে প্রধান কাজ হচ্ছে ইমপ্লিমেন্ট, অর্থাৎ আইনকে বাস্তবায়ন করা। তাহলে আইনকে বাস্তবায়ন করার কাজটি আমরা আগেই দেখেছি প্রেসিডেন্ট মহাশয় করে থাকেন। তাই আইনকে বাস্তবায়ন করার কাজ হচ্ছে প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট ওই আইনসভা দ্বারা আনা বিলটাকে আইনে রূপান্তর করার জন্য কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে থাকতে পারেন। প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে থাকতে পারেন। তাহলে আইনসভা যে বিলটাকে নিয়ে আসে কার্যনির্বাহী সভা, সেই বিলটাকে আইনে রূপান্তর করে। তাহলে আমরা এর মাধ্যমে জানতে পারলাম আইনসভার কাজ হচ্ছে বিল উত্থাপন করা এবং কার্যনির্বাহী সভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আইনসভা সাধারণত দুটি কক্ষ নিয়ে গঠিত, লোকসভা ও রাজ্যসভা। আর কার্যনির্বাহী সভা
প্রধান হচ্ছে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি মহাশয়। তাহলে এইবার আমরা জেনে নেব বিচার সভার কাজ। এই বিচার সভার কাজ হচ্ছে ইন্টারপ্রিটেশন প্রদান করা। ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে সংবিধানে সঠিক ব্যাখ্যা এবং অনুবাদ করা। সংবিধানের যে ধারাগুলো আনা হয়েছে বা সংবিধান যাতে কোনো মতে ভুল ব্যাখ্যা বা সংবিধান যাতে কোনো মতেই ভুল হাতে না চলে যায় বা সংবিধানে যদি অপব্যবহার না হয়, সেই কারণে বিচার সভাকে রাখা হয়েছে। বিচার সভার কাজ হচ্ছে সংবিধানকে রক্ষা করা। তাহলে আমরা এই আইনসভা কার্যনির্বাহী সভার মাধ্যমে যে আইনটা প্রণয়ন হয়, সেই আইনটা যদি সংবিধান সম্মত হয় সেটা দেখার দায়িত্ব রয়েছে জুডিশিয়ারি বা বিচার সভা। তাই বিচার সভাকে এই উপরের দুটি কক্ষ থেকে বা দুটি সভা থেকে পুরোপুরি পৃথক ও স্বাধীনতা প্রদান করা হয়ে থাকে। তাই এই বিচার সভাকে বলা হয় কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের অভিভাবক। তাই যদি আমাদের প্রশ্ন করে অভিভাবক তো যদি আমাদের প্রশ্ন করে ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়, সেটা হচ্ছে বিচার সভা। তাহলে বিচার সভা বলতে আমরা বুঝি সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্ট যাকে বলা হয় ভারতের সংবিধানের অভিভাবক, সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়, কারণ ওটি হচ্ছে আমাদের বিচার সভার প্রধান। তাহলে আশা করি আমাদের আইন প্রণয়ন এবং আইনকে রূপান্তর এবং আইনের সঠিক ব্যাখ্যা দেওয়ার ক্ষমতাটা কিভাবে বিভক্ত করা হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা জেনে নেব সংবিধানের এই সরকারের প্রকৃতিকে। সরকারের প্রকৃতিকে আমরা সাধারণত দুটি ভাগে বিভক্ত করতে পারি, যার প্রথম ভাগটিকে বলা হয় ফেডারেল গভর্নমেন্ট মানে যুক্তরাষ্ট্রীয় সরকার, ও দ্বিতীয় ভাগটিকে বলা হয় ইউনিটারি গভর্নমেন্ট মানে একক কেন্দ্রীয় সরকার। এই ফেডারেল গভর্নমেন্টে সরকারি ক্ষমতাকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। এক হচ্ছে সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয় স্তর, স্টেট রাজ্য স্তর, ও ভিলেজ হচ্ছে গ্রাম্য স্তর। এই তিনটি স্তরের মধ্য দিয়ে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ক্ষমতাকে বিভক্ত করা হয়েছে। এই তিনটি স্তরের মধ্য দিয়ে ক্ষমতাকে বিভক্ত করা হয়েছে বলে একে বলা হয় 3 টায়ার গভর্নমেন্ট। এই তিনটি স্তরে আমরা সরকারি প্রতিনিধিও ভোটাভুটি বা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে থাকি। সেন্টারে ক্ষমতাটাকে আমরা লোকসভা ভোটের মাধ্যমে দিয়ে থাকি। লোকসভা ভোটের মাধ্যমে আমরা কেন্দ্রীয় প্রতিনিধি পাঠাই, যাদের করা বলা হয় এমপি, এবং স্টেটে আমরা বিধানসভা ভোটের মাধ্যমে প্রতিনিধি পাঠাই। বিধানসভা ভোটের মাধ্যমে প্রতিনিধি পাঠিয়ে থাকি, যাকে বলা হয় এমএলএ, এবং গ্রামে আমরা পঞ্চায়েত ভোটের মাধ্যমে প্রতিনিধি পাঠাই, যাদের করে আমরা পঞ্চায়েত প্রধান বলে থাকি। এগুলি সম্পর্কে আরো পরবর্তীকালে জানবো, কিন্তু এবার জেনে নেবো আমরা একক কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। একক কেন্দ্রীয় সরকারের ক্ষমতাতে কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট ক্ষমতাটি পেয়ে থাকে। তাহলে এই সেন্ট্রাল গভর্নমেন্ট এই ক্ষমতাটা ভোগ করে কেবলমাত্র এমার্জেন্সি সময়। এমার্জেন্সি সময় মানে হচ্ছে আপদকালীন সময়। আপদকালীন সময়, এই আপদকালীন সময় বলতে কখন বোঝানো হয়? যদি কোনো দেশে কোনো মুহূর্তে যুদ্ধ লাগে, তো যুদ্ধের সময়টাকে আপদকালীন সময় হিসেবে দেখা হয়। এছাড়া হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স, যদি আভ্যন্তরীণ গোলযোগ দেখা দেয়, রাজ্যে কোনো স্থানে দাঙ্গা বা কোনো অঞ্চলে যদি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, এরকম যদি রাজনৈতিক দাঙ্গা বা ধর্মীয় দাঙ্গা এরকম কোনো অচলাবস্থার সৃষ্টি হয়, তখন তাকে আপদকালীন সময় হিসেবে আমরা জারি করতে পারি। এবং এক্সটার্নাল এগ্রাসন, যদি বৈদেশিক শক্তি দেশে আক্রমণ করে, তাহলে এই তিনটে পরিস্থিতি সৃষ্টি হলে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই স্থানের, সেটা যদি রাজ্য হয় রাজ্য বা গ্রাম্য হলে গ্রাম্য, সেই স্থানের ক্ষমতা বিলুপ্ত করে সেটাকে আপদকালীন ইমার্জেন্সি পাওয়ার ক্ষমতা বলে, সেই জায়গার ক্ষমতা বিলুপ্ত করে একক কেন্দ্রিক সরকার চালনা করতে পারে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম ভারতে ফেডারেল গভর্নমেন্ট এবং একক কেন্দ্রিক বা ইউনিটারি গভর্নমেন্ট, দুই প্রকার গভর্নমেন্টই চালিত হয়।
এই জন্য ভারতের সংবিধান অনুযায়ী ক্ষমতাটাকে বলা হয় কোয়াসি ফেডারাল গভর্নমেন্ট। যদি বলে ভারতের গভর্নমেন্ট কি প্রকৃতির, সেটা হচ্ছে কোয়াসি ফেডারাল গভর্নমেন্ট। কোয়াসি ফেডারাল গভর্নমেন্ট কথা অর্থ হচ্ছে অর্ধ যুক্তরাষ্ট্রীয়। তাহলে ভারতীয় সরকার হচ্ছে অর্ধ যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির সরকার। তো ভারতে কি প্রকারের সরকার রয়েছে না অর্ধ যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির সরকার রয়েছে। সাধারণত টাইম হচ্ছে যুক্তরাষ্ট্রীয় এবং প্রয়োজনে সেটা এককেন্দ্রিক হয়ে থাকে। আশা করি এই বিষয়টিও তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এবার আমরা জেনে নেব ভারতীয় সংবিধান রচনার ইতিহাসের কথা, মানে ভারতের সংবিধান রচনা হলো কিভাবে। তো এই কথা জানতে গেলে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ সরকার বেশ কিছু আইন এনেছিল, সেই আইনগুলি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে ভারত শাসন আইন 1858। এই ভারত শাসন আইন 1858 অনুযায়ী যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে এর আগে পর্যন্ত ভারতে যারা শাসন কার্য করতো সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা কোনো ব্রিটিশ সরকার নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ব্রিটেনের একটা কোম্পানি ভারত শাসন করত। এই 1858 খ্রিস্টাব্দের পর থেকে ব্রিটিশ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতাকে বিলুপ্ত করে ভারতকে সরাসরি ব্রিটিশদের অন্তর্ভুক্ত করা হয়, ব্রিটিশ সরকারের অন্তর্ভুক্ত করা হয়। তৎকালীন ব্রিটিশদের রানী ছিলেন রানী ভিক্টোরিয়া। রানী ভিক্টোরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা বিলুপ্ত করে ভারতকে ব্রিটেনের একটা উপনিবেশ হিসাবে শাসন কার্য পরিচালনা করা শুরু করেন। এরপর দ্বিতীয় হচ্ছে ভারতীয় পরিষদ আইন 1861। ভারতীয় পরিষদ আইন 1861 খ্রিস্টাব্দে এখানে বিচার ব্যবস্থার সংস্কার করা হয়। বিচার ব্যবস্থার সংস্কার করা হয়। তো বিচার ব্যবস্থা সংস্কার করার জন্য 1861 খ্রিস্টাব্দে তিনটি স্থানে আমাদের হাইকোর্ট তৈরি করা হয়। যে তিনটি স্থান হলো কলকাতা, যাকে পূর্বে ক্যালকাটা নামে যার দেখা হতো, কলকাতা। এছাড়া হচ্ছে কি যে বোম্বাই, যার বর্তমান নাম হচ্ছে কি যে মুম্বাই ও মাদ্রাজ মানে হচ্ছে চেন্নাই। তাহলে এই তিনটি স্থানে হাইকোর্ট প্রতিস্থাপিত হয়, মানে তিনটি স্থানে হাইকোর্ট প্রতিস্থাপন করা হয় কোন আইন অনুযায়ী? ভারতীয় পরিষদ আইন 1861। তাহলে এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় এসে থাকে, কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট কোন আইন অনুযায়ী স্থাপিত করা হয়? সেটি হচ্ছে ভারতীয় পরিষদ আইন 1861। এবার আমরা জেনে নেব ভারতীয় পরিষদ আইন 1852 সম্পর্কে। এই ভারতীয় পরিষদ আইন 1852 সম্পর্কে প্রাদেশিক আইন পরিষদগুলিতে প্রাদেশিক যে আইন পরিষদ ছিল মানে ভারতের যে প্রদেশগুলো ছিল, আইন পরিষদগুলো ছিল, সেখানে পরোক্ষ নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। পরোক্ষ নির্বাচন ব্যবস্থা। তাহলে এইটা বেশ পরীক্ষায় এসে থাকে। সেটা হচ্ছে ভারতের প্রাদেশিক প্রদেশগুলিতে, ভারতের প্রাদেশিক প্রদেশগুলির আইন পরিষদগুলো রয়েছে, যে প্রাদেশিক আইন পরিষদগুলো রয়েছে, প্রাদেশিক আইন পরিষদ, প্রয়োজনে তোমরা এই বিষয়গুলি নোট করে রাখতে পারো। ভারতের প্রাদেশিক আইন পরিষদগুলিতে পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা কোন আইন অনুযায়ী হয়? সেটা হচ্ছে ভারতীয় পরিষদ আইন 1852 সালের আইন অনুযায়ী। তৃতীয় হচ্ছে ভারতীয় পরিষদ আইন 1909। ভারতীয় পরিষদ আইন 1909 অনুযায়ী সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন চালু হয়। সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন চালু হয়। সাম্প্রদায়িক ভিত্তিতে বলতে বোঝায় মানে যে ভারতের যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, এই সমস্ত বিভিন্ন সাম্প্রদায়িক ভিত্তিতে প্রতিনিধি দিয়ে নির্বাচন চালু হয়েছিল 1909 সাল থেকে। মানে নির্বাচন চালু করা হয়েছিল ভারতীয় পরিষদ আইন 1909 সালের আইন অনুযায়ী। এর পরের তিনটি আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935 ও ভারত স্বাধীনতা, এটা স্বাধীনতা হবে ভারতীয় স্বাধীনতা আইন 1947। তাহলে এই তিনটি আইন সম্পর্কে আমাদের বিশদে জানতে হবে, কারণ এই তিনটি আইন থেকে ভারতের সংবিধানের বেশ কিছু অংশ নেওয়া হয়েছে।
প্রথমে হচ্ছে ভারত শাসন আইন 1919। ভারত শাসন আইন 1919 অনুযায়ী কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। তখন যে আইনসভাটি ছিল, তখন ব্রিটিশদের আইনসভাটিকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়, যেটি আজও বলবৎ রয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগেই জানলাম। সেই দুটো আইনসভা ছিল আপার হাউস ও লোয়ার হাউস। আজকে যেগুলোকে আমরা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বলে জানি। এই আপার হাউসটিকে বলা হতো কাউন্সিল অফ স্টেট এবং লোয়ার হাউসটিকে বলা হতো লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে আমরা জানতে পারলাম 1919 খ্রিস্টাব্দে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করা হয়েছিল, মানে বাই ক্যামেরাল যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করা হয়েছিল, সেটি আজও ভারতের সংবিধানে বা ভারতের আইনসভাতে রয়ে গেছে। আর দ্বিতীয় হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন, মানে পিএসসি। পিএসসি বোর্ড, যে বোর্ডটা সম্পর্কে আমরা সকলেই অবগত, যে পিএসসি বোর্ড বর্তমানে ওখানে চাকরি পরীক্ষাতে অনেকগুলি বোর্ড রয়েছে। পিএসসি বোর্ড, এসএসসি বোর্ড, স্কুল সার্ভিস কমিশন বোর্ড, স্টাফ সিলেকশন কমিশন বোর্ড। কিন্তু পূর্বে কেবলমাত্র পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের মাধ্যমেই সরকারি কর্মচারী নিয়োগ করা হতো। মানে ব্রিটিশদের যে সরকারি কর্মচারী, সেটা পিএসসি বোর্ডের মাধ্যমে, যে বোর্ড রয়েছে পিএসসি বোর্ডের মাধ্যমে নির্বাচন করা হতো। এই পিএসসি বোর্ডটা 1919 খ্রিস্টাব্দের আইন অনুযায়ী প্রণয়ন করা হয়, কিন্তু এটি প্রণয়ন করা হয়েছিল 1926 খ্রিস্টাব্দে, কিন্তু হয়েছিল 1919 খ্রিস্টাব্দের আইন অনুযায়ী। যদি আমাদের প্রশ্ন করে পিএসসি বোর্ড কবে স্থাপিত হয়, উত্তরটা হচ্ছে 1926। আর কোন আইন অনুযায়ী হয়, সেটা হচ্ছে ভারত শাসন আইন 1919। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার জেনে নেব আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ যে প্রস্তাব বা আইনটি রয়েছে, সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935। এই আইন থেকে 70% জিনিস ভারতের সংবিধানে বড় করা হয়েছে, মানে ধার নেওয়া হয়েছে। এখানে কি এমন ছিল? এখানে প্রথমেই ভারতের সমগ্র ভারতটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি ভাগ হচ্ছে যে প্রিভেন্সি স্টেট, মানে ব্রিটিশ ইন্ডিয়া, মানে ব্রিটিশদের দ্বারা প্রত্যক্ষভাবে শাসনাধীন, মানে ব্রিটিশরা যে অঞ্চল নিজেদের অধিকারে রেখেছিল তাকে বলা হয় প্রিভেন্সিস অঞ্চল। আর দ্বিতীয় হচ্ছে যে প্রিন্সিয়ারি স্টেট, মানে দেশীয় রাজতন্ত্র দ্বারা শাসিত রাজ্য, যারা ব্রিটিশদের অধীনস্থ থেকে দেশীয় রাজতন্ত্র চালাতো। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে নিজাম, জুনাগড়, যেগুলো সম্পর্কে ইতিহাস আমরা পরবর্তীকালে ইতিহাস বিষয়ে জানবো। তাহলে এরকম কিছু দেশীয় রাজ্য, মানে বেশ কিছু রাজ্য ছিল, সেই রাজ্যগুলি দুটো ভাগে বিভক্ত হয়, একটা ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল এবং দেশীয় রাজতন্ত্র দ্বারা শাসিত অঞ্চল। দ্বিতীয়টা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার, ভারতের যুক্তরাষ্ট্রীয় ক্ষমতা। এই যে দুটো অঞ্চল রয়েছে, এই দুটো অঞ্চলে বা এরকম অঞ্চলে কে কোন ক্ষমতার অধিকারী, এরকম ভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো গঠন করা হয়, যেখানে তিনটে তালিকা তৈরি করা হয়। আর হচ্ছে কেন্দ্রীয় তালিকা, দুই হচ্ছে প্রাদেশিক তালিকা, আর হচ্ছে যুগ্ম তালিকা। বেশ কিছু ক্ষমতা কেন্দ্রীয় তালিকায় থাকে, কিছু ক্ষমতা প্রাদেশিক তালিকায়, এবং কৃষি তালিকা, এই উভয় দুটো তালিকাতেই অন্তর্ভুক্ত থাকে, তাকে বলা হয় যুগ্ম তালিকা। তাই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেটা আমরা কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছি, যে বর্তমানে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো গুলো তিনটে স্তরে বিভক্ত রয়েছে, সেটা হচ্ছে কি যে CENTER, সেন্টার, কেন্দ্র, স্টেট ও ভিলেজ। এই যে তিনটে স্তরে বর্তমানে রয়েছে, সেইগুলি পূর্বে ছিল কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা ও যুগ্ম তালিকা। আর হচ্ছে ইমার্জেন্সি পাওয়ার। আমরা ইউনিটারি গভর্নমেন্টের ক্ষেত্রে যে ইউনিটারি গভর্নমেন্ট মানে এককেন্দ্র গভর্নমেন্টের ক্ষেত্রে যে ক্ষমতাটা আমরা দেখেছি, ইমার্জেন্সি পাওয়ার, সেই ইমার্জেন্সি পাওয়ারের ক্ষমতাও আমরা 1935 সালের আইন অনুযায়ী পেয়েছিলাম। আশা করি 1935 সালের আইনের গুরুত্ব তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা জেনে নেব 1947 সালের ভারত শাসন আইন। 1947 সালে ভারত শাসন আইন অনুযায়ী ভারতকে দুটো ভাগে বিভক্ত করা হয়, এক হচ্ছে ইন্ডিয়া আর দ্বিতীয় হচ্ছে পাকিস্তান।
কিন্তু ভারতের নিজ সংবিধান চালু হয় 1950 সালের 26শে জানুয়ারি। তবে ভারত স্বাধীনতা পায় 1947 সালে, আর ভারতের নিজস্ব সংবিধান চালু হয় 1950 সালে। আর ভারতের সংবিধান চালুর পর নির্বাচিত হয়ে প্রথম সরকার গঠন করে 1952-তে। তাহলে 1947 সালে ভারত স্বাধীন হয়, আর 1952 সালে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়। তাহলে যে এই এতদিন ভারত কাদের শাসনাধীনে ছিল এবং ভারতীয় সংবিধান রচনা হলোই বা কিভাবে, এই সমস্ত বিষয় আমরা আমাদের পরবর্তী ভিডিওতে জেনে নেব। তাই প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।